আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা চ্যাপ্টার 7 অর্থাৎ আমাদের যে সম্পাদ্যের চ্যাপ্টার আছে সেই সম্পাদ্যের চ্যাপ্টারের বেসিক কিছু জিনিস জানবো এবং কিছু এমসিকিউ সম্পর্কে জানবো। যদিও সম্পাদ্য থেকে এমসিকিউ খুব কম আসে, বাট যদিও এক দুইটাও আসে বা কখনো ভুলেও যদি একটা আসে সেটাও যেন আমরা অ্যান্সার করতে পারি। তো আজকে সেভাবেই সেই বিষয়টা শেখার চেষ্টা করব এবং বেসিক কিছু জিনিস জানবো। তো দেখো, চ্যাপ্টার 7.1 আমাদের প্রথমে বেসিক যে নলেজটা থাকা দরকার এই চ্যাপ্টারের জন্য, সেটা এমসিকিউ হোক এবং সিকিউএ হোক, ঠিক আছে, যেটাই হোক না কেন, সেটার জন্য যেটা দরকার অবশ্যই ত্রিভুজ অঙ্কনের জন্য আমার কি কি শর্ত লাগবে, ত্রিভুজ অঙ্কনের জন্য আমাদের কি কি শর্ত লাগবে সেইটা সম্পর্কে জানা খুবই জরুরি। তো দেখো, ত্রিভুজ অঙ্কনের জন্য আমাদের প্রথম একটা শর্ত, এই শর্তগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবা এমসিকিউ এর জন্য, বিশেষ করে এমসিকিউ এর জন্য অবশ্যই মনে রাখবা, ঠিক আছে। যেমন কি, তিনটি বাহু দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা যায়। একটা কি প্রথম শর্ত আমরা পাইলাম, তিনটি বাহু, যদি তিনটি বাহু দেওয়া থাকে তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো, এটা ত্রিভুজ অঙ্কনের একটা শর্ত। আবার কি দেখো, দুইটি বাহুও যদি দেওয়া থাকে কিন্তু তার জন্য একটা কি অন্তর্গত কোণ কিন্তু থাকতে হবে, তাহলে দুটি বাহু একটি কোণ হলেও আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। তিনটি বাহু থাকলেও আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। দুটি কোণ ও তাদের সংলগ্ন বাহু, এবার কি দুটি বাহু ছিল একটা কোণ এবং দুটি কোণ এক বাহু, ঠিক আছে, দুই কোণ এক বাহু থাকলেও আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। তারপরে দেখো, দুই কোণ ও একটি বিপরীত বাহু, তার মানে সেম কিন্তু, ঠিক আছে, আমাদের কিন্তু অলরেডি তাদের সংলগ্ন বাহু যেটাই হোক না কেন আমরা মনে রাখবো শুধু দুই কোণ এক বাহু, ঠিক আছে, বিপরীত বাহু হোক সংলগ্ন বাহু হোক যেটাই হোক না কেন আমরা সহজে মনে রাখার জন্য দুই বাহু এক কোণ, ঠিক আছে, বা দুই কোণ এক বাহু, তাহলেই আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। আবার সেম জিনিস দেখো, দুইটি বাহু ও তাদের একটির বিপরীত কোণ, সেম জিনিস কিন্তু, ঠিক আছে, তার মানে তুমি কোণ হিসাব করবে, দুই বাহু এক কোণ, দুই কোণ এক বাহু, বাস। তারপর কি, সমকোণী ত্রিভুজের অতিভুজ, অর্থাৎ অতিভুজ যদি দেওয়া থাকে এবং অপর একটি বাহু দেওয়া থাকে তাহলেই কিন্তু ত্রিভুজ অঙ্কন করা পসিবল। তাহলে এটাকে যদি আমি আরেকটু ছোট করে একটা সামারি দেই তাহলে দেখো তোমাদের জন্য সুবিধা হবে। সেটা কি, একটা ত্রিভুজ অঙ্কনের জন্য আমরা তাহলে কি কি শর্ত পাচ্ছি, ঠিক আছে। দেখো, এক নম্বর শর্ত, আমরা যদি কি তিন বাহু, যদি কি তিন বাহু দেওয়া থাকে তাহলে আমরা আট করতে পারবো। তাহলে তারপর কি, দুই বাহু এক কোণ। আবার কি আরেকটা শর্ত হচ্ছে কত, দুই কোণ এক বাহু, একটা হচ্ছে কত, দেখো দুই কোণ এক বাহু। এবং আরও একটা শর্ত, শেষের শর্ত, এটা হচ্ছে কি অতিভুজ এবং কি একটি যদি বাহু থাকে, অতিভুজ এবং একটি কি বাহু, অতিভুজ আর বাহু, হ্যাঁ। তাহলে এই কয়েকটা শর্ত মিলে কিন্তু আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি, হ্যাঁ। এই কয়েকটা শর্ত যদি আমাদের দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা সুন্দর মতো একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই বিষয়টা, ঠিক আছে। আমরা এখন চতুর্ভুজে আসি। দেখো, তো চতুর্ভুজে আমরা যদি আসি, চতুর্ভুজ অঙ্কনের জন্য আমাদের কি কি লাগবে, হ্যাঁ, চতুর্ভুজ একটা অঙ্কনের জন্য আমাদের কি কি লাগবে। দেখো, চার বাহু, একটু বড় করে নিই, দেখো চার বাহু একটি কোণ, এখানে কিন্তু কি কয়টি বাহু, চারটি বাহু আর একটা কোণ, চার বাহু আর একটা কোণ। তারপর চার বাহু একটি কর্ণ, চারটা বাহুর সাথে একটি যদি কর্ণও দেওয়া থাকে তাহলে চতুর্ভুজ অঙ্কন করা যাবে। তিনটি বাহু দুইটি কর্ণ, তাহলেও কিন্তু আমাদের চতুর্ভুজ অঙ্কন করা যাবে। এবং আরও একটা কি, দেখো তিনটি বাহু তাদের অন্তর্ভুক্ত দুটি কোণ, তিন বাহু দুই কোণ এবং দুই বাহু তিন কোণ, তখনও যাবে, ঠিক আছে। তো এখানের কিন্তু শর্তগুলো অনেক মজার এবং শর্তগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, তাহলেই তোমরা এমসিকিউ এর অ্যান্সার করতে পারবা। তাহলে কি কি, দেখো চার বাহু এক কোণ, আমরা যদি আবার তাকাই, হ্যাঁ, প্রথমটা দেখো কয় বাহু, চার বাহু এক কোণ, চারটা বাহু একটা কোণ হইলে হবে, চারটা বাহু একটা কর্ণ হইলেও হবে, তিনটা বাহু দুইটা কর্ণ হলে হবে, তিনটা বাহু এবং দুইটি কোণ এবং দুইটি বাহু তিনটি কোণ, তিন বাহু দুই কোণ, দুই বাহু তিন কোণ, এটা তোমরা এইভাবে তো পড়বা তোমাদের মতো করে, ঠিক আছে। তো আই থিঙ্ক ত্রিভুজ অঙ্কন এবং চতুর্ভুজ অঙ্কনের জন্য আমাদের যে মেইন শর্তগুলা, তো আমরা কিন্তু মেইন শর্তগুলা জানলাম, ঠিক আছে। আশা করি তোমরা ভুল করবা না কখনো, হ্যাঁ।
এখন আমরা এই অধ্যায়ে এখন পর্যন্ত বোর্ডে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো নিয়ে একটু বিশ্লেষণ করব, আশা করি তাহলে তোমরা সব বুঝতে পারবে। ঠিক আছে, তো এইটা কিন্তু ফান্ডামেন্টাল, এইটা ছিল আমাদের এই অধ্যায়ের ফান্ডামেন্টাল। ত্রিভুজ অঙ্কন এবং চতুর্ভুজ অঙ্কনের জন্য আমাদের কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে। তো দেখো এখন আমরা ফান্ডামেন্টাল শেষ, এখন আমরা যে বোর্ডের কোশ্চেনগুলো আছে সেই বোর্ডের কোশ্চেন কয়েকটা সলভ করবো, বেশি না 7টা আছে। ঠিক আছে, তো দেখো 7টা কোশ্চেন আমরা প্রথমে সলভ করি। দেখো ত্রিভুজ ABC অঙ্কনের জন্য নিচের কোন তথ্যগুলো প্রযোজ্য হবে। একটা ত্রিভুজ অঙ্কনের জন্য নিচের কোন তথ্যগুলো প্রযোজ্য হবে। দেখো এ কি বলে, এ বলে AB = 3 সেন্টিমিটার, বি বলে 6 সেন্টিমিটার, AC বলে 10 সেন্টিমিটার। তারপর খ বলতেছে কি কোন A 50 ডিগ্রি, কোন B 30 ডিগ্রি, কোন C হচ্ছে কত 100 ডিগ্রি, কোন AB হচ্ছে 5 সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য বলতেছে, BC = 10 সেন্টিমিটার, AC বলছে 6 সেন্টিমিটার, A বলছে 60 ডিগ্রি, B বলছে 40 ডিগ্রি, C বলছে এত। ঠিক আছে, এখন বলছে কোন তথ্যগুলো আমাদের প্রযোজ্য হবে। তো দেখো আমরা যদি কয়েকটার দিকে তাকাই, আমরা একটা দেখো এখানে কিন্তু আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। ঠিক আছে, যে কোনো দুই বাহুর সমষ্টি কি 3 নম্বর বাহু অপেক্ষা অবশ্যই বৃহত্তর হবে। তো প্রথমটাতে আমরা যদি দেখি, দেখো প্রথমটাতে কি আছে, AB আছে 3 সেন্টিমিটার, BC 6 সেন্টিমিটার, 6 আর 3 9, তো 10-এর থেকে কিন্তু বেশি হলো না, অতএব এটা কিন্তু হবে না। অর্থাৎ ক নাম্বারটা কিন্তু পসিবল না। তারপরে আমরা শুধু কোণ দিলেই যে ত্রিভুজ আট করতে পারবো তা কিন্তু না, তাই না? কারণ আমাদের অবশ্যই একটা বাহু লাগবে। আমরা কিন্তু ত্রিভুজের শর্তে, দেখো ত্রিভুজের শর্তে কোথাও পড়ি নাই যে 3টি কোণ দেওয়া থাকলেই হবে। দেখো 3টি বাহু দেওয়া থাকলে হবে, 2টি বাহু 1টি কোণ, 2 কোণ বাহু, 2 কোণ 2 বাহু 1 কোণ, সমকোণী ত্রিভুজ এবং অপর একটি বাহু। তার মানে এমন কিন্তু আমরা কোনো পড়ি নাই যে 3টা কোণ দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা যায়। তো এটাও কিন্তু একটা MCQ, হ্যাঁ, তো আঁকা পসিবল না। তাহলে আমাদের খ আর গ কিন্তু অলরেডি বাদ। দেখো আমরা যদি ক্ষয়ের দিকে তাকাই, কারণ ক্ষয়ের পরপর 3টা কোণ দিছে, হবে না। ঘয়েও কিন্তু আমাদের 3টা কোণ দিছে, তাহলে আলটিমেটলি অ্যান্সার কিন্তু আমাদের গ। কিন্তু চলো আমরা এটাও চেক করে নেই যে গ নাম্বারটা ঠিক আছে কিনা। দেখো গ নাম্বারে AB বলছে 5 সেন্টিমিটার, BC বলে আমাদের 10 সেন্টিমিটার, তাহলে AC বলে আমাদের 6 সেন্টিমিটার। তাহলে যে কোনো দুইটা বাহু তুমি যোগ করো, ছোট ছোট বাহু, দেখো 5 আর 6, 6 5 কত হয়, 6 5 হয় 11, আর BC বাহু কত 10। তার মানে আমাদের কিন্তু শর্তটা পূরণ করছে যে যে কোনো দুই বাহুর সমষ্টি অন্য আরেকটা, অর্থাৎ তৃতীয় যে বাহুটা থাকবে সেটার থেকে অবশ্যই বেশি হইতে হবে। ঠিক আছে, তো বেশি হয়েছে, অর্থাৎ গ নাম্বার কিন্তু আমাদের অ্যান্সার। আই থিঙ্ক তোমরা এই জিনিসটা খুব 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 ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই দেখো আমাদের কিন্তু ফান্ডামেন্টাল জিনিসটা এখানে কাজে লাগছে। দেখো ফান্ডামেন্টাল জিনিসটাই কিন্তু আমরা এখানে প্রথম MCQতে কাজে লাগাইছি। তো এই কারণে বলি যে ফান্ডামেন্টাল জিনিসগুলো জানা খুবই জরুরি। তারপরে দেখো 2 নম্বরটার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব নিচের কোন বাহুগুলি দ্বারা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে গেলে আমাদের কিন্তু পিথাগোরাসের সূত্রটা অবশ্যই কাজে লাগাইতে হবে। তো পিথাগোরাসের সূত্র কি ছিল? ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। তো দেখো ভূমি স্কয়ার লম্ব স্কয়ার, আমি তোমাকে কয়েকটা জিনিস শিখাই। যেমন 3 4 থাকলে 5 হবে। যেমন দেখো যে সমকোণী ত্রিভুজ আঁকার ক্ষেত্রে কখনো যদি 3 আর 4 নাম্বার বাহু পাও তাহলে অবশ্যই অ্যান্সার হবে 5, অর্থাৎ 3 4 5 থাকলে হয়। ঠিক আছে, 3 4 5 থাকলে হয়। আরেকটা আছে 3 4 5, আরও একটা আছে কত জানো, 12 13 আর হচ্ছে 14। ঠিক আছে, 12 13 14 এইরকম আছে, দুইটা আছে। হ্যাঁ, তো তোমরা এইভাবে করবা। তো দেখো এখানে আর কিছু না, 3 4 5 আমি যেমন শিখাই দিলাম, যেমন 3 4 5 সমকোণী ত্রিভুজ এইভাবে আসে। কিভাবে আসে? 3 4 5 দিয়ে। কিভাবে? যদি 3 স্কয়ার 4 স্কয়ার, তাহলে আমরা আলটিমেটলি 25, 25কে আমরা 5 স্কয়ার করলেই আমরা 5 পাবো। ঠিক আছে, তাহলে 3 4 5 3 4 5। হ্যাঁ, আচ্ছা, ওই অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার দিয়ে আসলেই হবে। তারপর দেখো ত্রিভুজ আঁকতে প্রয়োজন। দেখো আবার ফান্ডামেন্টাল বিষয়টাই কাজে লাগতেছে। কীরকম? ত্রিভুজ আঁকতে প্রয়োজন 3টি বাহু, হ্যাঁ ঠিক আছে, 2 বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, হ্যাঁ ঠিক আছে, 2 কোণ ও 1টি বাহু, 2 কোণ এবং 1টি বাহু, হ্যাঁ তাও কিন্তু ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কিন্তু ঘ, তার মানে সব আছে, বুঝছো? তো দেখো এইটাও কিন্তু ফান্ডামেন্টাল থেকে আসছে। আমি এমনি কিন্তু ফান্ডামেন্টালটা তোমাদের সামনে হাজির করি নেই। তো ফান্ডামেন্টালটার অনেক বেসিক আছে, অনেক জানার আছে, এই কারণেই কিন্তু হাজির করেছি। ঠিক আছে,
তারপর দেখো 4 নাম্বারটা, একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন, আবার সেম জিনিস, হ্যাঁ একটি ত্রিভুজ আঁকতে প্রয়োজন, আবার দেখো একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন কি বলছে, দুই কোণ একটি বিপরীত বাহু, হ্যাঁ ঠিক আছে, দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ, অবশ্যই ঠিক আছে, এবং 3টি কোণ। এই কোশ্চিন আর এই কোশ্চিন কিন্তু সেম কোশ্চিন, ঠিক আছে। তো এটাও কিন্তু আমাদের 1 2 3, অ্যান্সারটা কই, এই যে, তাহলে এটাও হবে কিন্তু আমাদের 1 2 আর 3, হ্যাঁ তাহলে সবগুলোই। তারপর কখন কোনো একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন সম্ভব না, যখন দেওয়া থাকবে। দেখো আবারও ফান্ডামেন্টালি হিট করছে, ঠিক আছে, ফান্ডামেন্টালি হিট করে আবার বলতেছে দেখো 3টি বাহু, 3টি কোণ, দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ। দেখো খুব ভালোভাবে দেখো 3 বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যায়, এটা কিন্তু আমরা প্রথমেই দেখছি। দেখো এই যে 3টি বাহু দেওয়া থাকলে, হ্যাঁ তাহলে প্রথমে ফান্ডামেন্টালি আমরা পাওয়া গেছি 3 বাহু দিয়ে করা যাবে। 3টি কোণ দিয়ে, একটু আগেও আমি কিন্তু একটা কোশ্চিনে বলছি, এই যে 1 নাম্বার কোশ্চিনটা সলভ করার সময় আমি বলছি কখনোই 3টা কোণ দেওয়া থাকলে একটা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। আর দুই বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ আমাদের ফান্ডামেন্টাল শর্তেই আছে। তো আমাদের অ্যান্সারটা হবে কি, অ্যান্সারটা হবে 2, সম্ভব নয়, ঠিক আছে। তো ফান্ডামেন্টালগুলোই কাজে লাগতেছে, যেখানে 7টা এমসিকিউ আসছে, 7টার মধ্যে এখন পর্যন্ত আমরা 5টা সলভ করছি, তার মধ্যে 4টাই কিন্তু আমাদের ফান্ডামেন্টালি হিট করছে, ঠিক আছে। তারপর দেখো নিচের চিত্র অনুযায়ী 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। এই অনুযায়ী আমরা কি 6 আর 7 নম্বর প্রশ্নের উত্তরটা দেব। তো দেখো EFG কি ধরনের ত্রিভুজ, দেখো কি বলছে EFG, কই EF আর G, EFG কি ধরনের ত্রিভুজ, এইটা আমাদের কিন্তু বলতে বলছে, ঠিক আছে। তো দেখো EFG তে আমরা যদি কোণ আট করি, এই যে এখানে কোণ আট করি, এখানে যদি কোণ আট করি, এখানেও যদি কোণ আট করি, কোনো কোণ কি 90 ডিগ্রি হবে না। তো 90 ডিগ্রি না হলে এটা কখনোই সমকোণী হবে না, গেল। এটা আমরা বাহু দেখতেছি যে বাহুগুলা, একটা বাহু অবশ্যই বেশি আছে, যেমন এই যে এই বাহুটা এই দুইটার থেকে একটু বড় লাগতেছে, তো এটা কখনোই সমবাহু ত্রিভুজ হবে না। তো সমবাহু না হলে, যেহেতু দুই বাহু আবার সমান না, তো সমদ্বিবাহুও হবে না। আবার দেখো স্থূলকোণী আছে আর বিষমবাহু ত্রিভুজ আছে। দেখো স্থূলকোণী ত্রিভুজ হওয়ার শর্ত কি, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে লেস দেন 90 ডিগ্রি, লেস দেন 90 ডিগ্রি। আর স্থূলকোণী ত্রিভুজ হওয়ার শর্ত কি, গ্রেটার দেন 90 ডিগ্রি, তার মানে 120 ডিগ্রি পর্যন্ত হলেও হবে, ঠিক আছে, একটা কোণ। তো একটা কোণ কি 120 ডিগ্রি হচ্ছে না, তাহলে স্থূলকোণীও না, তার মানে এটা সমবাহু না, এটা সমদ্বিবাহু না, এটা স্থূলকোণীও না, তাহলে কি আর একটা আছে বিষমবাহু, এটা ছাড়া আর অন্যটা হওয়ার কোনো চান্স নাই। এটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে বিষমবাহু আর একটা হচ্ছে কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে, দুইটা হইতো। তো সূক্ষ্মকোণী আমাদের এখানে কোনো অপশন দেওয়া নাই, তো এই কারণে আমাদের বিষমবাহু ত্রিভুজ। তো আই থিঙ্ক তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। দেখো এখন বলছে কোণ এখন FEG এর মান কত। তো আমরা কোণ কিন্তু জানি, মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কোণ মিন করে, তাহলে এই কোণ, তাহলে আমাদের কোণটা কিন্তু বের করতে বলছে। তো কোণটা বের করার শর্ত কি, দেখো এই যে EFG, প্রথমে আমরা যদি এখানে দেখি EFG, F কোণটা কিসের সমন্বয়ে গঠিত, EAF এবং AEF, তার মানে A কোণ আর E কোণ, A কোণ আর হচ্ছে E কোণ, A কোণ আর এই যে E কোণ, ঠিক আছে, এই দুইটা কোণ নিয়ে গঠিত। তাহলে এইটাকে আবার যদি আমরা চেঞ্জ করি, তাহলে EAF কোণ করতে পারবো, আবার EF কোণ, তার মানে দুইটা A কোণ করতে পারবো। তো দুইটা A কোণ করার শর্তই হচ্ছে 35-35 যদি আমরা ধরে নিই, তাহলে কিন্তু আলটিমেটলি 70 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। আচ্ছা, ঠিক সেমভাবে G কোণটা এখন আমরা ওইভাবেই তাহলে ডাবল করে নিই, 30 ডিগ্রিকে ডাবল করলে আমরা পাবো 60 ডিগ্রি। তো এই 60 পাইলাম আর 70 পাইলাম। তো আমরা কি জানি, একটা ত্রিভুজ হচ্ছে 180 ডিগ্রি, তা 180 থেকে 60 আর 70 যদি বাদ দেই, তাহলে আমরা পাবো 50 ডিগ্রি। তো এই কোশ্চেনটা কিন্তু ক্রিটিক্যাল, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো কিভাবে করলাম, আমরা প্রথমে A কোণটাকে 2 ভাগ করলাম, আবার B কোণটাকে 2 ভাগ করলাম, 2 ভাগ করে ওটাকে আবার যোগ করলাম, যোগ করে আমরা যে অ্যান্সারটা পাইলাম, যেহেতু আমরা একটা জানি ত্রিভুজে 180 ডিগ্রি থাকে, তো 180 থেকে এটাকে বিয়োগ করলেই আমরা পাইলাম, ঠিক আছে, 60 + 70 ওপাশে চলে গেছে। তো অ্যান্সার যেটা হবে, অ্যান্সার হবে আমাদের 50 ডিগ্রি। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এবং 7 অধ্যায় নিয়ে আরও যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে বলতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের জন্য যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে 7.2 নিয়ে তোমাদের সাথে দেখা হতে যাচ্ছে। ততদিন পর্যন্ত ধন্যবাদ।